আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমরা সোলার হোম সিস্টেম নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমার চ্যানেলে বিভিন্ন বিষয়ের উপর বেশ কিছু টেকনিক্যাল ভিডিও রয়েছে, যদিও সোলার সিস্টেম নিয়ে এটাই আমার প্রথম ভিডিও। আর সোলার সিস্টেম নিয়ে ভিডিও তৈরি করার উদ্দেশ্য হলো, আমি দীর্ঘ 8 বছর যাবৎ মোট 2টি এনজিও প্রতিষ্ঠানের সোলার প্রোগ্রামে মাঠ পর্যায়ে চাকুরি করেছি এবং সোলার নিয়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আজকের ভিডিও তৈরি করছি। সোলার হোম সিস্টেমে বেশ কয়েকটি ইকুইপমেন্টের প্রয়োজন হয়, তার ভিতরে সোলার প্যানেল, ব্যাটারি, চার্জ কন্ট্রোলার, লোড। আজকাল সোলার সিস্টেমের সাথে ডিসি ফ্যান এবং এলইডি টিভি সংযোগ করে অনেকে ব্যবহার করছে। সোলার সিস্টেমের জন্য প্রয়োজন হয় একটি সোলার প্যানেলের অথবা সোলার মডিউলের। তো 3 প্রকার সোলার প্যানেল সচরাচর দেখা যায়: পলিক্রিস্টালাইট, মনোক্রিস্টালাইট অথবা ফিল্ম। তো সোলার প্যানেল সংযুক্ত করার সঙ্গে সঙ্গে তার সাথে একটি স্ট্রাকচার সংযুক্ত করতে হবে যাতে নিচে কিছু এয়ার গ্যাপ থাকে এবং 23 ডিগ্রি বরাবর দক্ষিণ দিকে, আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী দক্ষিণ দিকে যদি রাখা যায় 23 ডিগ্রি বরাবর 23 ডিগ্রি কোণে, তাহলে মূলত খুব ভালো পর্যায়ে চার্জ হবে। এছাড়া সোলার প্যানেলে 36টা সেল থাকে, প্রত্যেকটা সেল সিরিজে কানেকশন করা থাকে এবং সোলার প্যানেলের নিচের দিকে একটি জাংশন বক্স থাকে যা দিয়ে 2টি কেবল বের হয়ে চার্জ কন্ট্রোলারে যুক্ত হয়। সোলার প্যানেলের উপর কোনোভাবেই ছায়া পড়লে সঠিক আউটপুট পাওয়া যাবে না, এতে বরং ক্ষতি হবে। যদিও সেলগুলো সিরিজে কানেকশন করা থাকে এবং একটি সেল যদি ছায়াযুক্ত অবস্থায় থাকে অথবা গাছের পাতা বা অন্য কোনো কিছু যদি সোলার প্যানেলের উপর পড়ে থাকে, তাহলে প্যানেলের ক্ষতি হতে পারে। কারণ যেহেতু সিরিজে কানেকশন রয়েছে, কোনো কিছু দ্বারা যদি একটি সেল বন্ধ হয়ে যায় বা ছায়া পড়ে যায়, তাহলে ওই সেল পর্যন্ত বিদ্যুৎ এসে পরবর্তী সেলে যেতে পারবে না, কারণ সিরিজে কানেকশন করা। এই কারণে ওখানে প্রচুর হিট হবে বা গরম হবে, এতে সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে সোলার প্যানেল সর্বত্র চেষ্টা করতে হবে যাতে পরিষ্কার রাখা যায়। সপ্তাহখানেক পর অথবা মাসখানেক পর সোলার প্যানেল পরিষ্কার করা উচিত। আর যেখানে প্রচুর ধুলাবালি আছে সেখানে প্রতিদিন পরিষ্কার করলে ভালো আউটপুট পাওয়া যায়। একই সাথে অনেকগুলো সোলার প্যানেল তৈরি করে বা সোলার প্যানেল সংযোগ করে অ্যারে তৈরি করা যায়, যা দিয়ে আজকাল অফ গ্রিড বা অন গ্রিড বা বড় ধরনের ইনভার্টার ব্যবহার করে লাইট, ফ্যানের পাশাপাশি ফ্রিজ অথবা এসি অথবা পানির পাম্প আজকাল চালানো যাচ্ছে। সোলার সিস্টেমের জন্য প্রয়োজন হবে একটি ব্যাটারির। আজকাল 2 ধরনের ব্যাটারি সোলার হোম সিস্টেমে সংযুক্ত করা হয়। একটি হচ্ছে ইলেকট্রোলাইট যুক্ত পানি ব্যাটারি বলি আমরা যাকে, ইলেকট্রোলাইট যুক্ত, যাতে আমরা হাইড্রোমিটার দিয়ে চেক করতে পারি অ্যাসিড গ্র্যাভিটি কত আছে। আরেকটি আমরা যেটা জেল ব্যাটারি বা পাউডার ব্যাটারি যাই বলি, এ ধরনের ব্যাটারি সংযুক্ত করা হয়। একটি জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাটারির আশেপাশে যেন কোনো ময়লা বা কোনো ধরনের ঢাকার কিছু না থাকে, অর্থাৎ ব্যাটারি ঢেকে রাখা যাবে না, সম্পূর্ণ খোলা অবস্থায় রাখতে হবে এবং ব্যাটারির আশেপাশে যেন আলো বাতাস চলাচল করে তা খেয়াল রাখতে হবে। এবং ব্যাটারি সংযুক্ত করতে হবে বাড়ির যেখানে লোড হবে, লোডের মাঝখানে, অর্থাৎ চারদিকে যদি লোড চলে যায় তার মাঝখান বরাবর ব্যাটারি এবং চার্জ কন্ট্রোলার সংযুক্ত করতে হবে। অর্থাৎ যেদিকে লোড যাক না কেন তার মাঝখানে একটি জায়গা নির্বাচন করতে হবে যাতে ব্যাটারি মাঝ বরাবর থাকে এবং সব দিকে সঠিক পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এর কারণ হলো ডিসি বিদ্যুৎ যেহেতু দুর্বল, যদি অনেক দূর পরিমাণ তার আমরা নিয়ে যাই তাহলে ওই তারের শেষ প্রান্তে সঠিক ভোল্টেজ বা অ্যাকুরেট ভোল্টেজ পৌঁছাবে না। এ কারণে মাঝ বরাবর রাখলে মূলত আপনারা সঠিক পরিমাণে ভোল্টেজ প্রত্যেকটা লোডে পেয়ে যাবেন। তো ব্যাটারির পরে আসে চার্জ কন্ট্রোলার। চার্জ কন্ট্রোলার ব্যাটারির উপরের সাইডে অর্থাৎ কাছাকাছি 7 ফিট বা 5 ফিটের ভিতরে রাখতে হয় এবং ব্যাটারি টার্মিনালের সাথে একটি মোটা ব্যাটারি কেবলের সাথে সংযুক্ত করতে হয় চার্জ কন্ট্রোলার। তো চার্জ কন্ট্রোলারের বিষয় হলো, যেহেতু এটা কন্ট্রোলার, এটা এইচবিডি এবং এলবিডি, অর্থাৎ যখন ভোল্টেজ হাই হয়ে যাবে, প্যানেল থেকে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ এসে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, তখন এইচবিডি অর্থাৎ হাই ভোল্টেজ ডিসকানেক্ট করে দেবে। তখন আর বিদ্যুৎ ব্যাটারির ভিতরে সাপ্লাই দিবে না, এটাই মূলত কন্ট্রোল করবে। এবং এলবিডি যখন রাত্রের বেলা বা দিনের বেলা ব্যবহার করতে করতে যখন ব্যাটারির চার্জ 75% পর্যন্ত নেমে যাবে, তখন মূলত লোড আউট করে দেবে এবং লাল বাতি জ্বলে যাবে। এটাকেই মূলত বলে এলবিডি, অর্থাৎ লো ভোল্টেজ ডিসকানেক্ট। পরবর্তী দিন যখন সূর্য উঠবে তখন আবার চার্জ কন্ট্রোলার ব্যাটারিকে চার্জ করতে দেবে। তো চার্জ করতে করতে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আর ব্যাটারিকে চার্জ করতে দেবে না, এটাই মূলত এইচবিডি। এবং এই দুটি কাজ মূলত চার্জ কন্ট্রোলার করে থাকে। এছাড়া চার্জ কন্ট্রোলারের সাথে
অটো কাট থাকে অথবা একটি ফিউজ থাকে। বিভিন্ন মডেল ভেদে চার্জ কন্ট্রোলারের বিভিন্ন টার্মিনাল থাকতে পারে বা বিভিন্ন পদ্ধতি থাকতে পারে। এখানে ডিজিটালও হতে পারে অথবা অ্যানালগও বা এলইডি লাইট সংযুক্ত হতে পারে। দর্শক বন্ধুরা, এবার আসেন আমরা দেখে নিই কীভাবে সোলার হোম সিস্টেম ইনস্টল করব বা সংযোগ করব, সেটা মূলত দেখে নিই। তো এখানে একটি ব্লক ডায়াগ্রাম দেখা যাচ্ছে সোলার সিস্টেমের। তো এখানে সর্বপ্রথমে রয়েছে একটি প্যানেল, যেখানে মূলত একটি সোলার প্যানেল বা মডিউল যাই বলি। তো প্যানেলের নিচের দিকে একটি জাংশন বক্স রয়েছে বা এখানে একটি কানেক্টর রয়েছে অথবা দুটি ক্যাবেল বের করা থাকবে। যদি ক্যাবেল বের করা না থাকে তাহলে এখানে একটি জাংশন বক্সের ঢাকনা খুললে আপনারা একটি টার্মিনাল দেখতে পারবেন, সেখানে নেগেটিভ এবং পজিটিভ এই দুটি চিহ্ন থাকবে। তো নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টরের সাথে আপনারা কালো ক্যাবেল সংযুক্ত করবেন এবং পজিটিভ টার্মিনালের সাথে আপনারা লাল ক্যাবেল সংযুক্ত করবেন এবং জাংশন বক্সটি সুন্দর করে আটকিয়ে নেবেন যাতে পানি না ঢোকে সেই রকম ব্যবস্থা করে দেবেন। এবং যদি ক্যাবেল গ্লান থাকে ক্যাবেল গ্লান সুন্দরভাবে আটকিয়ে ক্যাবেল টাইট করে দেবেন এবং স্ট্রাকচার ব্যবহার করে বা স্ট্রাকচার সংযুক্ত করে আপনারা সুন্দরভাবে 23 ডিগ্রি অ্যাঙ্গেলে দক্ষিণ দিকে রেখে দেবেন এবং স্ট্রাকচার খুব ভালোভাবে টিনের সাথে অথবা ছাদের সাথে আটকিয়ে দেবেন। এবং ক্যাবেল দুটি নিয়ে এসে চার্জ কন্ট্রোলারের যেখানে প্যানেল লেখা রয়েছে অথবা প্যানেল চিহ্ন দেওয়া রয়েছে সেখানে সংযুক্ত করে দেবেন। অবশ্যই পজিটিভ টার্মিনালে দেবেন এবং নেগেটিভ টার্মিনালে দেবেন। তো ব্যাটারির টার্মিনালের ক্ষেত্রে তাই একই কথা থাকবে। তো ব্যাটারির টার্মিনালে যেহেতু এখানে নেগেটিভ টার্মিনাল রয়েছে এবং পজিটিভ টার্মিনাল রয়েছে, ব্যাটারির সাথেও নেগেটিভ এবং পজিটিভ সংযুক্ত করে সংযোগ করতে হবে। এবং লোডের ক্ষেত্রে এখানে চার্জ কন্ট্রোলারের মডেল ভেদে দুটি লোডের টার্মিনাল বা কানেক্টর থাকতে পারে অথবা চারটিও থাকতে পারে। তো পজিটিভ থেকে পজিটিভ টার্মিনাল বের হয়ে যাবে, পজিটিভ টার্মিনাল থেকে পজিটিভ ক্যাবেল বা লাল ক্যাবেল বের হয়ে যাবে এবং নেগেটিভ টার্মিনাল থেকে নেগেটিভ বা কালো ক্যাবেল বের হয়ে লোডের দিকে চলে যাবে। তো এখানে লাইট না হয়ে এখানে একটি ফ্যান অথবা টিভি অথবা টিউব লাইট হতে পারতো। অনেকে আউটপুটের সাথে মোবাইল চার্জার ব্যবহার করেন। তো মোবাইল চার্জারের ক্ষেত্রে ডিসি মোবাইল চার্জার অথবা ইনভার্টার এসি মোবাইল চার্জার ব্যবহার করে থাকেন। তো সেখানে নেগেটিভ এবং পজিটিভ অ্যাকুরেট রেখে আপনারা মোবাইল চার্জার ব্যবহার করতে পারেন। অবশ্যই লোডের যে টার্মিনাল রয়েছে সেখান থেকে ক্যাবেল বের করে আপনারা মোবাইল চার্জার ব্যবহার করতে পারেন। এখানে টেলিভিশন অথবা যদি পাওয়ারের ক্ষেত্রে সোলার পাওয়ারের ক্ষেত্রে টেলিভিশন অথবা ফ্যানও ব্যবহার করতে পারেন। তো এটাই মূলত ছিল সোলার হোম সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। এভাবেই মূলত সোলার হোম সিস্টেম সংযুক্ত করতে হয়। তো খেয়াল রাখতে হবে কোনো কানেক্টরের সাথে যে ক্যাবেলগুলো আমরা ঢুকিয়েছি সেই ক্যাবেলগুলো যাতে বাড়তি না থাকে, তাহলে শর্ট হয়ে যেতে পারে। নেগেটিভ এবং পজিটিভের সাথে সংযুক্ত না হয় বা সংস্পর্শে না আসে আপনারা খেয়াল রাখবেন এবং খুব ভালোভাবে স্ক্রু টাইট করে ক্যাবেলগুলি সংযুক্ত করে দেবেন। এবং প্যানেলের ক্ষেত্রে প্যানেল মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে এবং কোনোভাবে যেন ছায়াযুক্ত জায়গায় প্যানেল সংযোগ করা না হয় বা প্যানেল স্থাপন করা না হয় আপনারা খেয়াল রাখবেন। এবং ব্যাটারির আশপাশটা খোলা রাখতে হবে, কোনোভাবেই ব্যাটারি ঢেকে রাখা যাবে না এবং ব্যাটারি মাটিতে বা একেবারে মাটির উপরে রাখা যাবে না। একটা শুকনো কাঠ অথবা প্লাস্টিকের উপরে রাখলে ভালো হয়। লোড সর্বক্ষণ জ্বালিয়ে রাখা যাবে না, লোড একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত জ্বালিয়ে তারপরে অফ করে রাখতে হবে। তো এটি ছিল মূলত ব্লক ডায়াগ্রাম। এইভাবে মূলত সোলার হোম সিস্টেম বা সোলার সিস্টেম সংযুক্ত করতে হয় বা ইনস্টল করতে হয়। দর্শক বন্ধুরা, সোলার সিস্টেমের বেশ কিছু রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে, নয়তো সোলার হোম সিস্টেম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার বেশ কিছু দিনের অভিজ্ঞতার কারণে আপনাদের বলছি, যদি আপনারা কমেন্ট করেন সোলার হোম সিস্টেম নিয়ে, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সুন্দরভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। কারণ ইতিমধ্যেই আপনারা বেশ কিছু কমেন্ট করেছেন। এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাচ্ছি। তো আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি এবং আপনারা অনেকেই নিজে থেকেই সমাধান করতে পেরেছেন। তো অনেক সময় টেকনিশিয়ান অথবা মিস্ত্রি খুঁজে পাওয়া যায় না অথবা অনেক ঝামেলায় পড়তে হয়। তো ছোটোখাটো কাজের জন্য আপনারা যদি চেষ্টা করেন তো আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। তো টেকনিক্যাল কাজের জন্য মূলত যে বিশেষজ্ঞ আছে তাকে দিয়েই করানো উচিত। তারপরেও কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো আপনারা যদি একটু চেষ্টা করেন এবং যদি কোনো প্রকার হেল্প দরকার হয়, যেমন আমি যে ধরনের কাজ জানি সে ধরনের কাজের জন্য আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি উত্তর দিই এবং আপনারা সে মোতাবেক কাজ করে সমাধান করতে পারছেন।
তো বেশ কিছু কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সমস্যার সমাধান করেছি। এ কারণে আমি বলছি, যদি সোলার সিস্টেম নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দিব এবং সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। তো সোলার সিস্টেমের মূলত কিছু রক্ষণাবেক্ষণ রয়েছে, বিশেষ করে ব্যাটারির জন্য বেশ কিছু কাজ রয়েছে যা মাঝে মধ্যে চেক করলে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে। এবং আপনারা চেক করার জন্য একটি হাইড্রোমিটার প্রয়োজন হবে। যদি মাল্টিমিটার থাকে ভোল্টেজ চেক করার জন্য বা ভোল্টেজ অ্যাকুরেট রয়েছে কিনা দেখার জন্য, সেল বাই সেল ভোল্টেজ রয়েছে কিনা দেখার জন্য, তাহলে ভালো হয়। আর যদি মাল্টিমিটার না থাকে একটি হাইড্রোমিটার অবশ্যই প্রয়োজন হবে, অর্থাৎ কোন সেলে কতটুক গ্র্যাভিটি রয়েছে, অ্যাসিড গ্র্যাভিটি আমরা জানি 1275 থাকলে সব থেকে ভালো হয়। তো এর নিচে অনেক সময় ব্যবহার করতে করতে নেমে যায় 1275 থেকে 1250 বা 1175 বা 1100 1150 নেমে যায়। তো সেক্ষেত্রে কি করতে হবে, যদি ডিসচার্জ হয়ে যায় তখন যদি প্যানেলে চার্জ করতে না পারে, অথবা অনেকে প্যানেল ডাইরেক্ট করে চার্জ করে, এটা করা যাবে কিনা, ক্ষতি হবে কিনা। তো যদি ডিসচার্জ হয়ে যায় তাহলে মূলত বুস্ট চার্জ করতে হবে, বাইরে নিয়ে গিয়ে দোকান থেকে ভালোভাবে চার্জ করে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে দেখতে হবে আমার সেল টু সেল কোনো চার্জ ভেরি করে কিনা, অর্থাৎ চার্জ আপ ডাউন করে কিনা। তো এর জন্য যদি চার্জ আপ ডাউন করে তাহলে আমাদের ফুল ব্যাটারি ডিসচার্জ করতে হবে এবং ডিসচার্জ করে আবার পুনরায় চার্জ করতে হবে। তো ব্যাটারি পরিষ্কার রাখতে হবে এবং ব্যাটারির টার্মিনালে, বিশেষ করে আমি লবণাক্ত এলাকায় চাকুরি করেছি সাতক্ষীরা অঞ্চলে, তো দেখেছি সেখানে টার্মিনালে প্রচুর পরিমাণে ময়লা আসে, টার্মিনাল জং ধরে যায়। তো সেখানে লবণের কারণে হতে পারে, কিন্তু অন্য অন্য অঞ্চলেও টার্মিনালে, ব্যাটারির টার্মিনালে বা ব্যাটারি পোস্টে ময়লা জমে। তো সেখানে যদি আমরা পরিষ্কার করে একটু গ্রিজ অথবা জেলি ব্যবহার করলেও, আমরা ঠোঁটে সাধারণভাবে যে ধরনের জেলি ব্যবহার করি শীতকালে, ওই জেলি ব্যবহার করলেও ব্যাটারি পোস্টে ময়লা জমে না। তো এ ধরনের বেশ কিছু কাজ রয়েছে ব্যাটারি এবং প্যানেল, তার সাথে চার্জ কন্ট্রোলারে, এবং লোড কতক্ষণ ব্যবহার করা যাবে। অনেক সময় সিকিউরিটি লাইট হিসেবে বাইরে সারা রাত লাইট জ্বালিয়ে রাখতো, তো কতদিন পর্যন্ত সারা রাত লাইট জ্বালিয়ে রাখা যাবে এ বিষয়ে একটি নীতিমালা রয়েছে। তারপরেও একটি সোলার হোম সিস্টেমে, যা সাধারণভাবে আমরা রিমোট এরিয়ায় যে সোলার হোম সিস্টেম দেখে থাকি, সেখানে মূলত খুব বেশি পাওয়ার থাকে না। একটি 50 ওয়াটের প্যানেল অথবা 65 ওয়াট অথবা 85 ওয়াট সর্বোচ্চ দেখেছি, অথবা 120 ওয়াট অ্যাভেলেবেল নয়, খুব কম থাকে। তো অ্যাভেলেবেল থাকে 20 ওয়াট এবং 50 ওয়াট প্যানেল। তো 50 ওয়াট এবং 20 ওয়াট দিয়ে আপনারা সারা রাত একটি বাতি জ্বালিয়ে রাখতে পারবেন না। তো যদি জ্বালিয়ে রাখেন তো কিছুদিন পর, হয়তো 1 মাস 1.5 মাস পর ডিসচার্জ হয়ে যাবে ব্যাটারি ঘাটতি পড়তে পড়তে। তো এ ধরনের কিছু আসলে নীতিমালা বা নিয়ম রয়েছে। তো সেই নিয়মগুলো ফলো করলে আপনারা সোলার সিস্টেম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো প্রান্তিক পর্যায়ে যারা সোলার সিস্টেম ব্যবহার করে, আমি সে পর্যায়ে কাজ করেছি, আমি সে পর্যায়ে মূলত চাকুরি করেছি, তো সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের কিছু সহযোগিতা করতে পারবো। তো আজকাল ইনভার্টার ব্যবহার করে যারা গ্রিড তৈরি করে মূলত অনেক বেশি পাওয়ার তৈরি করে পুরা বাড়ির মোটর, ফ্যান এবং ফ্রিজ অথবা এসিও যারা পরিচালনা করে থাকছে, সেটা ভিন্ন কথা। সেটা মূলত অনেক বেশি পাওয়ার এবং সূর্যের আলো থেকে যে বিদ্যুৎটা আমরা ডিসি বিদ্যুৎটা পাই, সেই বিদ্যুৎটাকে মূলত এসি বিদ্যুতে কনভার্ট করে আপনার ব্যবহার করা হয়। সেটার সিস্টেম আলাদা, সেটারও একটা নীতিমালা রয়েছে বা নিয়ম রয়েছে কিভাবে ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে বিদ্যুতের বিকল্প সৌর বিদ্যুৎ নয়। আমরা যে সৌর বিদ্যুতের কথা বলছি, প্রান্তিক পর্যায়ে বা রিমোট এরিয়ায় যে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হয়, তো বিদ্যুতের বিকল্প নয়, কিন্তু কেরোসিনের বিকল্প। কেরোসিন বাদ দিয়ে আমি খুব একটি সোলার সিস্টেম ভালোভাবে ব্যবহার করতে পারি এবং কেরোসিনের থেকে ভালোভাবে আমি আলো পাই। কেরোসিনের থেকে ভালোভাবে পাচ্ছি এই বলে আমি যদি বিদ্যুতের বিকল্প হিসেবে ব্যবহার করি, তাহলে তো বিদ্যুতের মতো আমি ব্যবহার করব এবং আমি হতাশ হয়ে যাব। কারণ সোলার হোম সিস্টেম একটি বাতি 4 ঘন্টা, পরবর্তী বাতি 3 ঘন্টা বা 2 ঘন্টা, এইভাবে আস্তে আস্তে কমতে কমতে আসবে। তো আমি যদি সারা দিন রাত ব্যবহার করি বা ফ্যান চালিয়ে রাখি অথবা টিভি চালিয়ে রাখি, তাহলে চার্জ হবে কখন এবং চার্জ সংরক্ষণ করবে কখন ব্যাটারির ভিতরে। তো এর বেশ কিছু নিয়ম রয়েছে আর কি। সেই নিয়মগুলো ফলো করলে মূলত অনেক অভিযোগ সোলার হোম সিস্টেম নিয়ে আমরা পেয়েছি এবং দেখেছি এবং সমাধানও করেছি। তো কিছু কিছু স্থানে আমরা যখন মাল্টিমিটার ব্যবহার করে দেখেছি, এই প্যানেলের অ্যাঙ্গেল যদি ঠিক রাখা যায় তাহলে অধিক পরিমাণে বিদ্যুৎ পাওয়া যায় বা ব্যাটারি খুব ভালো পরিমাণে চার্জ হয়, ভালোভাবে চার্জ হয়। তো অ্যাঙ্গেল যদি ঠিক না থাকে, তো একটি বাড়ির কথা আমার মনে আছে,
সাতক্ষীরা নিচু অঞ্চলে আশাশুনি 85 ওয়াট প্যানেল ছিল তাদের। তো 85 ওয়াট প্যানেল, 120 অ্যাম্পিয়ার ব্যাটারি। তো ওই গ্রাহকের 85 ওয়াটের প্যানেল এবং 120 অ্যাম্পিয়ার ব্যাটারি ছিল, কিন্তু তারা ব্যবহার করতে পারতো না। সন্ধ্যার পর পর লোড আউট হয়ে যেত, কিছুক্ষণ পর লোড আউট হয়ে যেত। তো আমি পরিদর্শনে যখন যাই এবং প্যানেলের অ্যাঙ্গেলটা দেখি, আমার সন্দেহ হয় প্যানেলের অ্যাঙ্গেল ঠিক নেই। তো আমি চার্জ কন্ট্রোলার হতে প্যানেলের ক্যাবেল খুলে আমি যখন ভোল্টেজ চেক করি এবং দেখি প্যানেল থেকে অল্প পরিমাণে ভোল্টেজ আসছে, যেখানে 19 থেকে 21 ভোল্ট আমরা পেয়ে থাকি ডিসি ভোল্টেজ। তো আমি যখন আমার যে টেকনিশিয়ান ছিল তাকে বলছিলাম যে আপনি প্যানেলের অ্যাঙ্গেল টিনের উপরে উঠে একটু উঁচু করে দেন। আসলে 23 ডিগ্রি কি অনেক সময় সূর্যের উপর নির্ভর করে দক্ষিণ দিকে কতটুকু অ্যাঙ্গেল রাখলে বেশি পরিমাণে চার্জ হবে। তো এটা সূর্য যেহেতু আপ ডাউন করে, তো সচরাচর 23 ডিগ্রির ভিতরে রাখলে, এটা 23 ডিগ্রি কোণে রাখলে এটা ভালো আউটপুট পাওয়া যায় সব সময়। 5 ঘন্টা সূর্য থাকুক বা 4 ঘন্টা যাই থাকুক, যদি মেঘলা না থাকে। তো সে যখন একটু উঁচু করে দিল প্যানেলটা, একটু আসলে একটু যখন এইভাবে ছিল প্যানেলটা, এই যে স্কেল বরাবর এইভাবে ছিল, যখন একটু এইভাবে করে দিল তখন ওখান থেকে আমি 21 ভোল্ট পাচ্ছিলাম। তো এর আগে পাচ্ছিলাম আমি প্রায় 15 ভোল্টের মতো। তো আমরা জানি 12 ভোল্টের ব্যাটারি যদি আমরা 14 ভোল্টে চার্জ করি তাহলে ফুল চার্জ হয়, কিন্তু 15 ভোল্টে আমার ওই চার্জ কন্ট্রোলার আমার ব্যাটারিকে ফুল ভোল্টেজ সরবরাহ করছিল কিনা আমি আসলে খেয়াল নেই, আমার অনেক দিন আগের কথা। তো ফুল চার্জ হচ্ছিল না। তো আমি যেহেতু প্যানেল থেকে ভোল্টেজ কম পাচ্ছিলাম বা কম সরবরাহ করছিল, আমি অ্যাঙ্গেল উপরের দিকে উঠিয়ে দিলাম। স্ট্রাকচার খুলে যখন নাট বোল্ট খুলে আমি উপরে উঠিয়ে দিলাম তখন 21 ভোল্ট পাচ্ছিলাম। এবং ওইভাবে দেওয়ার পরে পরবর্তী হাটে, যখন গ্রামে হাট হয়, পরবর্তী হাটে ওই গ্রাহকের সাথে দেখা হয়। সে বলে, বাবা তুমি যা করে দিয়ে আসছো তাতে আমার ঠিক হয়ে গেছে, আমার সমস্যার সমাধান হয়ে গেছে এবং আমার যে লাইটগুলো বা আমার যে টিভি খুব ভালোভাবে রাত্রে চলছে। তো আমি তখন বুঝলাম আসলে সমস্যা ওইটাই ছিল। তাদের আমি আশ্বাস দিয়ে আসছিলাম যে 2-1 দিন এইভাবে চার্জ হোক, তারপর ভালোভাবে চলবে। যদি এভাবে না হয় তাহলে ব্যাটারি আবার চার্জ করতে হবে, অফিসে নিয়ে যেতে হবে। এই তো এই যে সমস্যার সমাধান করলাম, যদি আমি সমাধান না করতাম তাহলে তো আসলে গ্রাহকটাও ক্ষতিগ্রস্ত হতো, সেও আমাদের উপরে খুশি থাকতো না। তো আমাদের প্রয়োজনের তাগিদেই আমি আর কি অনেক টেকনিক্যাল সমস্যার সমাধান করেছি এবং এখনও কাজ শিখছি এবং কাজ করছি। তো আসলে এই বিষয়ে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, সময় দীর্ঘ হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। তো আপনারা খুব ভালো ভালো কমেন্ট আমাকে করছেন, আমি আসলে খুব খুশি আপনাদের কমেন্ট পড়ে। আপনাদের কমেন্ট আমি পড়ি এবং উত্তর দিই। তো অনেকে ফোন নাম্বার আমার কাছে চান, আসলে আমার মেসেঞ্জারে যদি আপনারা নক করেন তাহলে আমি মেসেঞ্জারেও আপনাদের উত্তর দিয়ে থাকি, কিন্তু ফোন নাম্বার দিলে সমস্যা হয়ে যায়। আমি যেহেতু একটি চাকরি করি এবং দীর্ঘক্ষণ আমার ডিউটিতে থাকতে হয়, টেকনিক্যাল ডিউটি যেহেতু ইমার্জেন্সি থাকতে হয়, আমি আসলে সবসময় ফোন রিসিভ করতে পারবো না। তো ফোন মূলত রিসিভ করা যায় না, এজন্যই মূলত ফোন নাম্বার দিই না। এতে মন খারাপ করার কিছু নেই। তবে আমি চেষ্টা করব আগামীতে অন্য একটি সিম কিনে আমি ব্যবহার করব এবং দিনের কিছু একটা নির্দিষ্ট সময় বের করে ওই সিমটা চালু রাখার এবং ওই সিমের নাম্বার, যারা আমার কাছে নাম্বার চায় তাদের আমি দিয়ে দেব। তো আশা করছি খুব দ্রুত আমি একটা সিম এ বিষয়ে কিনবো। তো আপনারা কমেন্ট করে থাকেন, আমি যদি উত্তর না দিতে পারি আমার আসলে খুব খারাপ লাগে। মনে হয় যে আসলে আপনাদের কমেন্টের উত্তর না দিলে আমার আসলে খুবই খারাপ লাগে। আমি যা জানি, যতটুকু জানি আপনাদের সমাধান করার চেষ্টা করি। তো সব কিছুই আমি জানি না, টুকটাক যা জানি অল্প স্বল্প তা দিয়ে আর কি সমাধান করি, এই এতটুকুই আর কি। আরেকটি বিষয়, সোলার হোম সিস্টেমে যেহেতু ডিসি বিদ্যুৎ, তো ডিসি বিদ্যুতের পোলারিটি রয়েছে, অর্থাৎ আপনি নেগেটিভ এবং পজিটিভ ওলট পালট করতে পারবেন না। নেগেটিভের স্থানে নেগেটিভ এবং পজিটিভের স্থানে পজিটিভ। এই টু পিন প্লাগটি আমরা এই যে একটি টার্মিনাল এবং এই যে একটি টার্মিনাল, দুটি টার্মিনাল, এবং আমরা যদি এসি বিদ্যুতের ক্ষেত্রে এই যে দিয়ে দিলাম, লাইন আউট হলো, যদি আমরা খুলে এইভাবে ধরে এভাবে ঘুরিয়ে দিই, অর্থাৎ এইভাবে ছিল, আমি এইভাবে ঘুরিয়ে দিলাম, এই যে ঘুরিয়ে দিলাম, এই ঘুরিয়ে যদি দিয়ে দিই তাও আমার এসি বিদ্যুতের ক্ষেত্রে চলবে, কিন্তু ডিসি বিদ্যুতে চলবে, কারণ ডিসি বিদ্যুতে পোলারিটি রয়েছে, অর্থাৎ নেগেটিভের জায়গায় নেগেটিভ এবং পজিটিভের জায়গায় পজিটিভ রাখতে হবে। এ কারণে মূলত ডিসি বিদ্যুৎ ঘুরিয়ে ব্যবহার করা যাবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এ কারণে ডিসি বিদ্যুতের ক্ষেত্রে মূলত এ ধরনের টু পিন ব্যবহার করা হয় না। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।